বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ এন্তাজ আলী, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ। আমাদের আজকের আলোচ্য বিষয় বিবিএ অনার্স থার্ড ইয়ার, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। তোমরা জানো এটি একটি ইংলিশ কোর্স, ইংলিশ মিডিয়াম কোর্স, যে কোর্সের আমরা এর আগে একটি লেকচার প্রদান করেছি, আজকে দ্বিতীয় লেকচার। প্রিয় শিক্ষার্থী, আজকে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচারের যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো, সেটি এক নজরে আমরা একটু দেখে নিব। কি কি বিষয় নিয়ে আজকে কথা বলবো আমরা, অর্থাৎ এনওআই অ্যাপ্রোচটা কি সেটি নিয়ে আমরা কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, এনওআই অ্যাপ্রোচের সাথে আমাদের ট্র্যাডিশনাল অ্যাপ্রোচগুলো যেটি আছে, এরপরে এমএম অ্যাপ্রোচ আছে, আমাদের এনওআই অ্যাপ্রোচ, এমএম অ্যাপ্রোচ এবং ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের যে সমস্ত অঙ্কগুলো আছে, প্লাস ইপিএস এবং ইবিআইটি যদি থাকে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সময় যেহেতু স্বল্প, এবং প্রিয় শিক্ষার্থী একটু মনে রাখতে হবে যে আমাদের পুরো একটি অধ্যায়কে কখনো একটি লেকচার অথবা কখনো দুটি লেকচারে বিভক্ত করে লেকচার প্রদান করতে হচ্ছে। সুতরাং বিষয়গুলো তোমরা অনুধাবন করে থাকবে এবং খুব দ্রুততার সহিত আমরা তোমাদের চেষ্টা করতেছি পুরো বিষয়টার সাথে পরিচিত করার জন্য। আমরা কথা না বাড়িয়ে বক্তব্যে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আমরা যেটি নিয়ে কথা বলতে চেয়েছি আজকে, সেটি হলো আমাদের এনওআই অ্যাপ্রোচটা কি। এনওআই অ্যাপ্রোচটা আমরা যেটি বারবার বলতে চাচ্ছি, সেটি হলো এনওআই অ্যাপ্রোচে আমাদের যেটি মূল বক্তব্য, যে আমরা এনআই অ্যাপ্রোচে গত ক্লাসে যেটি দেখেছি, সেটি হলো এনআই অ্যাপ্রোচের লিভারেজের মাত্রা যদি বৃদ্ধি করা হয়, ফার্মের ভ্যালু যেমন হ্রাস পায়, অপরদিকে ফার্মের মোট ভ্যালু, অর্থাৎ ফার্মের ব্যয় হ্রাস পেলে মোট ভ্যালু বৃদ্ধি পায়, অপরদিকে ব্যয় বৃদ্ধি পেলে মোট ভ্যালু হ্রাস পায়। এনওআই অ্যাপ্রোচ কি বলা হচ্ছে? অ্যাকর্ডিং টু এনওআই অ্যাপ্রোচ, দ্য ভ্যালু অফ দ্য ফার্ম অ্যান্ড দ্য ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল আর ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ এনআই অ্যাপ্রোচে যেটি আমরা দেখেছিলাম, সেটি হলো ডিপেন্ডেন্ট। একটি বাড়লে অপরটি কমে, একটি কমলে অপরটি বাড়ে। কিন্তু এনওআই অ্যাপ্রোচের ক্ষেত্রে যেটি বলা হয়ে থাকে, সেটি হলো দুটো সেপারেট, ইন্ডিপেন্ডেন্ট, একটি আরেকটির উপর। যেহেতু একটির উপর আরেকটি নির্ভরশীল নয়, যার জন্য দ্য ভ্যালু অফ দ্য কোম্পানি ইজ দ্য সেম, অর্থাৎ হলো ফার্মের ভ্যালুরও কোনো পরিবর্তন হয় না। আমরা এনআই অ্যাপ্রোচে যেটি বারবার বলার চেষ্টা করেছি, এনআই অ্যাপ্রোচের মূল বক্তব্যটি হলো লিভারেজ বৃদ্ধি পেলে ব্যয় হ্রাস পায় এবং ভ্যালু বৃদ্ধি পায়, এবং লিভারেজ হ্রাস পেলে ব্যয় বৃদ্ধি পায় এবং ভ্যালুর পরিমাণ হ্রাস পায়। অপরদিকে এনওআই অ্যাপ্রোচে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল অ্যান্ড লিভারেজ হলো ইন্ডিপেন্ডেন্ট, একটি আরেকটির সাথে সংশ্লিষ্ট নয় বা ওতপ্রোতভাবে জড়িত নয়, যার ফলশ্রুতিতে ফার্মের ভ্যালুরও কোনো পরিবর্তন হয় না। এর অ্যাজাম্পশনগুলো আমরা একটু দেখে নিব। এনআই অ্যাপ্রোচে যেমন দুটো সোর্স ছিল, একটি কমন স্টক ক্যাপিটাল, একটি বন্ড ক্যাপিটাল বা ডিবেঞ্চার ক্যাপিটাল। এনওআই অ্যাপ্রোচের একই, দুটোই সোর্স। কস্ট অফ ডেট এনআই অ্যাপ্রোচেও কনস্ট্যান্ট, এখানেও কনস্ট্যান্ট। এনআই অ্যাপ্রোচের ক্ষেত্রেও ট্যাক্স এক্সিট নেই, ট্যাক্স থাকে না। এনওআই অ্যাপ্রোচের ক্ষেত্রেও ট্যাক্সের কোনো অস্তিত্ব নেই। ওইখানে আমরা কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল দেখেছিলাম গ্রেটার দেন কস্ট অফ ডিবেঞ্চার ক্যাপিটাল। এইখানে আমরা বলছি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ইজ অলসো ফিক্সড। দ্য ভ্যালু অফ শেয়ার ফার্ম, আমরা আগে যেটি বের করেছিলাম, ভ্যালু অফ ফার্ম ভি বের করেছিলাম এস প্লাস বি দ্বারা, আর এখানে এসটাকে বের করব ভি মাইনাস বি দ্বারা, এবং লাইফটাকে বলা হচ্ছে পারপেচুয়াল। প্রিয় শিক্ষার্থী, দুটোর মূল বক্তব্য যদি আমরা পাশাপাশি একটু লিখি, একটি হলো আমাদের এনআই অ্যাপ্রোচ, অপরটি হলো এনওআই অ্যাপ্রোচ। এইখানে যেটি দেওয়া থাকে আমরা সেগুলো নিয়ে কথা বলবো। ইবিআইটি দেওয়া থাকবে,
এখানেও ইবিআইটি দেওয়া থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কেডি দেওয়া থাকে, এখানেও কেডি দেওয়া থাকে, এখানে বন্ড অবলিক ডিবেঞ্চার দেওয়া থাকে, এখানেও বন্ড অবলিক ডিবেঞ্চার হয় দেওয়া থাকে অথবা বের করার জন্য একটি ক্লু দেওয়া থাকে। এখানে যেটি যেটি থাকে না আমরা বলেছিলাম, এস দেওয়া থাকে না, এস এর মান বের করতে হয়। ভি দেওয়া থাকে না, ভি এর মান বের করতে হয়। কে নট বা ডাব্লিউএসিসি দেওয়া থাকে না, সেটি বের করতে হয়। এখানে যেটি দেওয়া থাকে অর্থাৎ হলো এখানে আরেকটি বলেছিলাম, এখানে কেই দেওয়া থাকে আর এইখানে কেইর পরিবর্তে কে নট দেওয়া থাকে। লক্ষ্য করতে হবে, এনআই অ্যাপ্রোচে কেই দেওয়া থাকে, এনওআই অ্যাপ্রোচে কেই না, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দেওয়া থাকে, যার জন্য আমাদেরকে বের করতে হয় এইখানে এস বের করতে হয়। প্রথমে বের করতে হয় ভি, তারপরে এস, তারপরে কেই। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করতে হবে এখানেও রিকোয়ারমেন্টস তিনটি, একটি ভি, একটি এস, অপরটি হলো আমাদের কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল। বাট এনআই অ্যাপ্রোচে প্রথমে কমন স্টক, ভ্যালু অফ কমন স্টক, ভ্যালু অফ ফার্ম অ্যান্ড ডাব্লিউএসিসি বা ওয়েটেড ওভারহেড কস্ট অফ ক্যাপিটাল। এখানে ঠিক উল্টোটা, ভিটাকে এনআই অ্যাপ্রোচে ভিকে আমরা সবার শেষে বের করি, এনওআই অ্যাপ্রোচে ভিকে আমরা সবার শুরুতে বের করব। এনআই অ্যাপ্রোচে আগে এস বের করি, তারপরে ভি বের করি। এনওআই অ্যাপ্রোচে আগে ভি বের করব, তারপরে এস বের করব। এনআই অ্যাপ্রোচে কে নট বের করব, কেই দেওয়া থাকবে। এনওআই অ্যাপ্রোচে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অথবা কে নট দেওয়া থাকবে, আমরা কেই বের করব। এখন যদি আমরা একটি অঙ্ক দেখি বা এর অ্যাজাম্পশনগুলো দেখি, একটি অঙ্ক যদি আমরা দেখি প্রিয় শিক্ষার্থী, যেটি দেখতে পাই প্রবলেম নাম্বার 3, ইবিআইটি দেওয়া আছে 2,50,000। আমরা বলেছি এনওআই অ্যাপ্রোচে ইবিআইটি দেওয়া থাকবে, আছে। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কে নট বা ডাব্লিউসিসি দেওয়া থাকবে, সেটিও দেওয়া আছে। কেডি 15% ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, সেটি দেওয়া আছে এবং ইন্টারেস্টের পরিমাণ দেওয়া আছে আমার 60,000 টাকা। আমরা বলেছি হয় ডিবেঞ্চার দেওয়া থাকবে অথবা ইন্টারেস্ট দেওয়া থাকবে। ইন্টারেস্ট দেওয়া থাকলে আমরা ইন্টারেস্টকে কেডি দ্বারা ভাগ করে ডিবেঞ্চার বের করে নিব, অর্থাৎ ডিবেঞ্চারের সাথে যদি ইন্টারেস্ট রেট গুণ করে আমরা ইন্টারেস্ট পাই, তাহলে ইন্টারেস্ট রেটকে ডিবেঞ্চার বা কেডি দ্বারা ভাগ করে আমরা ডিবেঞ্চার পেয়ে যাব। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমাকে বের করতে হবে কি, ভি বের করতে হবে, এস বের করতে হবে এবং কেই বের করতে হবে। আমরা যদি এখন ফর্মুলাগুলো রেখে আমরা একটা বের করি, তাহলে যেটি পাই একটু লক্ষ্য করি। আমরা প্রথমে বলেছিলাম কি, ভি বের করব। ভি এর ফর্মুলা প্রিয় শিক্ষার্থী, আমরা এইখানে পাশাপাশি যদি লিখি যে কে নটের ফর্মুলা যেটি আমরা জানি, ইবিআইটি ভাগ ভি ইন্টু 100। প্রশ্নটা হল এটিকে যদি আমরা উল্টো দিই তাহলে ভি এর মান পেয়ে যাব। সেটি কেমন? ইবিআইটি থাকবে, কে নটের জায়গায় হবে ভি আর ভি এর জায়গায় হয়ে যাবে কে নট। অর্থাৎ হলো ইবিআইটি ভাগ কে নট দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব ভি। আমরা কত পেলাম প্রিয় শিক্ষার্থী? আমরা যেটি পেয়েছি সেটি হলো ইবিআইটি দেওয়া আছে আমাদের অঙ্কে 2,50,000 বা কে নট হলো আমাদের 10%। তাহলে টোটাল ভ্যালু পেয়ে যাব আমরা মেবি 25 লক্ষ টাকা। 2,50,000 0.10 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাই 25 লক্ষ টাকা। অর্থাৎ ভি এর মান পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থী। এখন যদি আমরা কি বের করি, এস। আমরা আগের অঙ্কে যেটি দেখেছিলাম প্রিয় শিক্ষার্থী, মনে আছে যে এস এর সাথে ভি যোগ করে আমরা পেয়েছিলাম ভি। এখন ভি হলো, আমরা বের করতে চাচ্ছি এস, তাহলে এস হলো ভি মাইনাস বি। অর্থাৎ এখানে আমরা যেটি পাবো এস হলো ভি মাইনাস
বি, বি এবং এস অর্থাৎ কমন স্টক আর ডিবেঞ্চার বা বন্ড মিলে যদি ভি হয় তাহলে ভ্যালু থেকে যদি ডিবেঞ্চার বাদ দিই তাহলে পাবো আমরা কমন স্টক। আমার ভ্যালু পেলাম 25 লক্ষ টাকা মাইনাস ডিবেঞ্চারের পরিমাণ অঙ্কে দেওয়া নাই, তবে একটু ক্লু আছে, অর্থাৎ হলো 60,000 ভাগ 0.15, আমরা ভাগ করলে পেয়ে যাব 4×15=60, দ্যাট ইজ 4 লক্ষ টাকা। এখন তাহলে 4 লক্ষ টাকা যদি আমরা বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব ভ্যালু অফ কমন স্টক, দ্যাট ইজ 21 লাখ, 21 লক্ষ টাকা। প্রিয় শিক্ষার্থী, আমাদের যে মূল বক্তব্য ছিল এনওআই অ্যাপ্রোচে প্রথমে ভি বের করতে হয়, আমরা ভি বের করেছি, তারপরে কি বের করতে হয়, এস বের করতে হয়, আমরা এস বের করেছি, সবার শেষে কি লাগে, কেই লাগে। কেইর ফর্মুলাটা একটু দেখে নিই আমরা। কেই হলো এবিআইটি মাইনাস আই ভাগ এস ইন্টু 100। প্রিয় শিক্ষার্থী, এটি কি মনে হচ্ছে যে আমরা কঠিন? আসলে কঠিন না। আমরা মনে আছে যখন আমরা ইবিআইটি থেকে আমরা ইবিআইটি মাইনাস আই ভাগ কেই দ্বারা এস পেয়েছিলাম, অর্থাৎ হলো এনআই অ্যাপ্রোচে আমরা কি করেছিলাম, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিয়ে পেয়েছিলাম নেট ইনকাম, নেট ইনকামকে কেই দ্বারা ভাগ করে পেয়েছিলাম ভ্যালু অফ কমন স্টক। এখন তাহলে কি করব আমরা, কিন্তু চাচ্ছি আমরা কি এখন কমন স্টকের কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল, তাহলে যেটি করব এস এর জায়গায় কেই দিব আর কেইর জায়গায় এসি দেব, তাহলে কত পাবো, ইবিআইটি আমরা জানি 2,50,000, ইন্টারেস্ট হলো আমার অঙ্কে দেওয়া আছে 60,000, আর এসের পরিমাণ আমরা একটু আগে বের করলাম 21 লাখ ইন্টু 100। এখন যদি আমরা উত্তর বের করি তাহলে যেটি পাবো যে, প্রিয় শিক্ষার্থী, 2,50,000 মাইনাস 60,000, দ্যাট ইজ 1,90,000 ভাগ 21 লাখ, 9.047%। এটি আমাদের উত্তর 9.0476% বা 47%। তাহলে আমরা দুইটা পার্থক্য বুঝলাম, এবং মূল ভিত্তিটা যেটি একটু মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, সেটি হলো আমাদের এনআই অ্যাপ্রোচে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল দেওয়া থাকে, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করতে হয়। এনওআই অ্যাপ্রোচে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দেওয়া থাকে কিন্তু বের করতে হয় আমাদের কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল। আমরা এখন ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে যাব, যেহেতু আমাদের কোর্সগুলো একটু দ্রুত শেষ করতে হবে। ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের মূল বক্তব্য এখন যাব প্রিয় শিক্ষার্থী। ট্র্যাডিশনাল অ্যাপ্রোচটাকে বলা হচ্ছে দিস ইজ দ্য কম্বিনেশন ফর্ম অফ এনআই অ্যাপ্রোচ অ্যান্ড এনওআই অ্যাপ্রোচ, অর্থাৎ এনআই অ্যাপ্রোচ এবং এনওআই অ্যাপ্রোচ দুটোর যে কম্বিনেশন ফর্ম, এটিকে বলা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। এখানে বলা হচ্ছে যেটি, অ্যাজ পার দিস অ্যাপ্রোচ ডেট শুড এক্সিস্ট ইন দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অনলি আপ টু স্পেসিফিক পয়েন্ট অফ ভিউ বিয়ন্ড হুইচ অ্যান ইনক্রিজ লেভেল অফ লেভারেজ উড রেজাল্ট ইন দ্য রিডাকশন ভ্যালু অফ দ্য ফার্ম। অর্থাৎ হলো ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে আমাদেরকে অবশ্যই লিভারেজ ব্যবহার করতে হবে একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত, ওই মাত্রার বেশি ইউজ করতে গেলেই আমাদের কি হবে, সেটি হবে ফার্মের টোটাল ভ্যালু কমে যাবে। এবং তার অ্যাজাম্পশনগুলো এখানে আমরা যদি লক্ষ্য করি, দ্য রেট অফ ইন্টারেস্ট রেট রিমেন কনস্ট্যান্ট ফর এ সার্টেন পিরিয়ড, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ঋণের ব্যয় স্থির থাকবে। দ্য এক্সপেক্টেড রেট অফ ইকুইটি শেয়ার হোল্ডার রিমেন কনস্ট্যান্ট অর ইনক্রিজ গ্র্যাজুয়ালি, প্রত্যাশিত আয়ের হার স্থির থাকবে অথবা আস্তে আস্তে করে বৃদ্ধি পেতে থাকবে। দ্য ডাব্লিউএসিসি ফার্স্ট ডিক্রিজ অ্যান্ড দেন ইনক্রিজ, প্রথমে ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের পরিমাণ কম থাকবে বা হ্রাস পাবে, আস্তে আস্তে সেটি বৃদ্ধি পেতে থাকবে। আমরা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের ক্ষেত্রে অ্যাজাম্পশন যেটি বললাম, ওই এনআই অ্যাপ্রোচ এবং এনওআই অ্যাপ্রোচের মতো দুটোই পাশাপাশি সোর্স, একটি হলো আমাদের বন্ড ক্যাপিটাল, আরেকটা হলো ইকুইটি ক্যাপিটাল, 100% পে আউট অর্থাৎ রিটেন আর্নিংস নাথিং। কর্পোরেট ট্যাক্স এখানেও থাকবে না, টোটাল অ্যামাউন্ট অফ ক্যাপিটাল স্ট্রাকচার ফিক্সড থাকবে, ইবিআইটি ইজ আনচেঞ্জড অ্যান্ড কেই গ্রেটার দেন কেডি, যেটি আমরা বলেছিলাম এনআই অ্যাপ্রোচে। অর্থাৎ হলো এই অ্যাজাম্পশনগুলো দেখি তাহলে আমরা বুঝতে পারি যে
দুটোর কম্বিনেশন যে সবচেয়ে ভালো ফর্ম সেটি নিয়ে আমাদের ট্র্যাডিশনাল অ্যাপ্রোচটা গঠিত হয়েছে। এখন ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের যে ফর্মুলাগুলো, যে প্রথমে আমরা ভি বের করব, যেটি এনআই অ্যাপ্রোচে করেছিলাম প্রিয় শিক্ষার্থী, এস প্লাস বি, এবং এনওআই অ্যাপ্রোচে আমরা এস বের করেছিলাম ভি মাইনাস বি। আমরা ডিবেঞ্চারের পরিমাণ বের করেছিলাম সেটা আই ভাগ কেডি, এবং এসের পরিমাণ বের করেছিলাম ই বাই টি মাইনাস ভাগ কে, এটা এনওআই অ্যাপ্রোচে। আমরা এনআই অ্যাপ্রোচে কেউ বের করেছিলাম ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, অর্থাৎ দুটোরই সম্মিলিত রূপগুলো এখানে দেওয়া আছে। আমরা একটি অঙ্ক দেখতেছি, প্রবলেম 4 যেটি দেওয়া আছে, ওয়েট অফ ডেট আছে তারা 30%, 40%, 50, 60 এবং 70%। কস্ট অফ ডেট আছে 10%, 12%, 15%, 9% এবং 14%। কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল দেওয়া আছে 16%, 15%, 13%, 11% এবং 10%। বলা হচ্ছে ইউজিং ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। অর্থাৎ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বলতেই আমরা যেটি বারবার বোঝার চেষ্টা করতেছি সেটি হলো কে নট। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, আমরা যেটি বলেছিলাম কে নটের দুটো ফর্মুলা, একটা হলো ইবিআইটি ভাগ ভি। এইখানে ভি হয়তো আমরা বের করতে পারবো, বাট ইবিআইটি নেই। তো ইবিআইটি যদি না থাকে তখন আমাদের সেকেন্ড অপশানে যেতে হবে, সেটি হলো আমরা জানি কেই ইন্টু এস বাই ভি প্লাস কেডি ইন্টু বি বাই ভি ইন্টু 100। এখানে অপশান এর ক্ষেত্রে যেটি লক্ষ্য করি আমরা, কেই দেওয়া আছে 0.16। আমাদের ওয়েট অফ ডেট যদি ডিবেঞ্চারের ওয়েট যদি 30% হয়, তাহলে কমন স্টকের ওয়েট হবে 70% প্লাস 10% গুণিত 30/100। অপশান বি এর ক্ষেত্রে, ও উত্তরগুলো একটু পরে করি আমরা প্রিয় শিক্ষার্থী। বি এর ক্ষেত্রে 15 গণিত 40/60, 40/100 প্লাস 0.12 গুণিত 40/100। সি এর ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাই 0.13 গুণিত 50/100 প্লাস 0.15 50/100। ডি এর ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাই 0.11 40/100 0.09 60/100। পয়েন্ট ই এর ক্ষেত্রে যেটি দেখতে পাই 0.10 গুণিত 30/100 প্লাস 0.14 গুণিত 70/100। আমরা এটি কেমন করে করতেছি, অর্থাৎ হলো ডিবেঞ্চারে 30 হলে কমন স্টকের ওয়েট হবে 70, 40 হলে তাহলে 60 হবে, 50 হলে 50 হবে, 60 হলে 40 হবে, 70 হলে 30। কারণ ওই যে এই ফর্মুলাটা আমরা জানি, ভি হলো এস প্লাস বি, অর্থাৎ বি 30 হলে এটি 70 হবে, বি 40 হলে এটি 60 হবে, এইভাবে আমাদের আসবে। এখন উত্তরগুলো যদি আমরা করে নিই খুব দ্রুত, তাহলে যেটি হবে প্রিয় শিক্ষার্থী, ফার্স্ট ব্র্যাকেট 0.16 গুণিত ব্র্যাকেট ক্লোজ প্লাস ফার্স্ট ব্র্যাকেট 0.1 গুণিত 3/10 ব্র্যাকেট ক্লোজ 14.2%। দ্বিতীয়টা যদি আমরা করি, উত্তর বের করি, তাহলে হবে 0.15 গুণিত 6/10 প্লাস 0.12 গুণিত 4/10 13.8। 3 নাম্বার ক্ষেত্রে যদি আমরা যাই 0.13 গুণিত 0.15 গুণিত 14%। তৃতীয়টাতে যদি আমরা যাই 0.11 গুণ
প্লাস 9.8%। সর্বশেষে যদি আমরা বের করি চোদ্দ গুণ 12.8। প্রিয় শিক্ষার্থী, এখানে যদি দেখি তাহলে 9.8% সবচাইতে কম। অর্থাৎ হলো স্ট্রাকচার কয়টা? স্ট্রাকচার এ বি, অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি অ্যান্ড অপশান ই। আমরা জেনেছিলাম যে যেখানে সবচাইতে ওই রেশিওটা সবচাইতে বেটার, যে রেশিওতে ব্যয় সর্বনিম্ন, তাহলে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অপশান ডি ইজ লোয়ার দেন আদার অপশান। সো অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার আর এক্সিট ইন অপশান নাম্বার ডি, এবং কোম্পানি এই ডিটাকে গ্রহণ করবে, কারণ এর ব্যয় অন্যান্য অপশানের চাইতে অনেক কম। দিস ইজ কল ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। অর্থাৎ ট্র্যাডিশনাল আমরা এনআই অ্যাপ্রোচে যেমন কি করেছিলাম, WACC করেছিলাম, এনওআই অ্যাপ্রোচে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল বের করেছিলাম, ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে আবার আমরা সে WACC-তে আবার ফিরে গেলাম। এরপর আমরা MM অ্যাপ্রোচ নিয়ে একটু কথা বলতে চাই। MM অ্যাপ্রোচ, প্রিয় শিক্ষার্থী, MM অ্যাপ্রোচে আমাদের যেটি আছে, MM অ্যাপ্রোচ দুটো আছে, একটি হলো প্রপোজিশন 1 অ্যান্ড প্রপোজিশন 2। আমরা এর অ্যাজাম্পশনগুলো একটু দেখতে চাই। প্রিয় শিক্ষার্থী, বলা হচ্ছে কর্পোরেট ট্যাক্স ডাজ নট এক্সিট ট্রানজ্যাকশন কস্ট অফ বাইং অ্যান্ড সেলিং সিকিউরিটিজ নিন, অর্থাৎ কোনো ট্রানজ্যাকশন কস্ট নেই। দ্য কস্ট বরোয়িং ইন দ্য সেম ইনভেস্টর ইন কোম্পানিজ, অর্থাৎ হলো একজন ব্যক্তির ক্ষেত্রে, বিনিয়োগকারীর ক্ষেত্রে এবং কোম্পানির ক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই বরোয়িংয়ের কস্ট হলো একই। ডেট ফিনান্সিং ডাজ নট অ্যাফেক্ট কোম্পানিজ ইবিআইটি, অর্থাৎ লিভারেজ কোম্পানির ইবিআইটিকে কোনো প্রভাব বিস্তার করে না। আমরা আবারও একটু অ্যাজাম্পশনগুলো দেখে নিই। ট্যাক্স এখানে বিদ্যমান নেই, কোম্পানির যাবতীয় খরচ হলো, ট্রানজ্যাকশন কস্ট হলো নীল। তৃতীয়টি হলো ঋণের ব্যয় কোম্পানির ক্ষেত্রে এবং বিনিয়োগকারীর ক্ষেত্রে সবার ক্ষেত্রেই সমান, এবং লিভারেজ কোম্পানির ইবিআইটিতে কোনো প্রভাব বিস্তার করে না। এবং এইখানে যদি একটু লক্ষ্য করে দেখি, যদি ট্যাক্স না থাকে একটু লক্ষ্য করতে হবে, প্রপোজিশন 1 অ্যান্ড 2 উইদাউট ট্যাক্স, ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম সমান ভ্যালু অফ লিভার্ড ফার্ম। অর্থাৎ ট্যাক্স যদি অঙ্কে না থাকে প্রিয় শিক্ষার্থী, তাহলে ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম এবং ভ্যালু অফ লিভার্ড ফার্ম দুটোই সমান, এবং সেক্ষেত্রে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল এবং কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল এই দুটো আবার সমান। কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল করতে গেলে KU প্লাস KU মাইনাস KD B/S করতে হবে। প্রপোজিশন 2 এর ক্ষেত্রে আমরা যদি ট্যাক্স অ্যাপ্লাই করি তাহলে হবে ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম হলো EBIT ইন্টু 1 মাইনাস ট্যাক্স ভাগ কস্ট অফ ইকুইটি অফ আনলিভার্ড ফার্ম, আর VL হবে ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম ইন্টু বন্ড ইন্টু ট্যাক্স প্লাস বন্ড ইন্টু ট্যাক্স। আমরা যদি একটু ফর্মুলা দেখি তাহলে প্রবলেম নাম্বার যদি আমরা 6টাকে একটু দেখতে যাই, প্রবলেম নাম্বার 6, MF উইথ ট্যাক্স সহ যে ফর্মুলাটা, প্রথমে যেটি চাচ্ছে প্রিয় শিক্ষার্থী সেটি হলো আমাদের কি চাচ্ছে, VU ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম। আমরা কি ফর্মুলা দেখলাম, EBIT ইন্টু 1 মাইনাস ট্যাক্স ভাগ KEU কস্ট অফ ইকুইটি অফ আনলিভার্ড ফার্ম সমান EBIT অঙ্কে দেওয়া আছে আমাদের 6 লক্ষ গণিত 1 মাইনাস ট্যাক্সের পরিমাণ দেওয়া আছে 0.40% মানে 0.40। KEU দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী আমাদের 0.15। তাহলে 3,60,000 ভাগ 0.15, আমরা যেটি টাকা পাবো VU পাবো যেটি, সেটি হলো আমাদের 3,60,000, টোটাল পেলাম 24 লক্ষ টাকা প্রিয় শিক্ষার্থী। VU পেয়েছি আমরা, ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম পেয়ে গেছি 24 লক্ষ টাকা। এরপরে যেটা আমরা চাচ্ছি VL হলো ভ্যালু অফ লিভার্ড ফার্ম, অর্থাৎ হলো যে ফার্ম লিভারেজ ইউজ করে তার ভ্যালু, সেটি আমরা জানি VU প্লাস
বি ইন্টু ট্যাক্স অথবা ডি ইন্টু ট্যাক্স। বি মানে বন্ড, চাইলে তোমরা ডিও লিখতে পারো। তাহলে ভি হলো আমার 24 লাখ যোগ বন্ডের পরিমাণ অঙ্কে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী। ডেট ক্যাপিটাল 15% পার এনাম, আমি হ্যাশ টাকা 15 লাখ, 15 লাখ গুণিত 40%, 15 লাখে 40% 4×15 66 লাখ এবং 24 লাখ সমান টাকা 30 লক্ষ টাকা আমরা ভিএল পেয়ে গেলাম। এখন যেটি চেয়েছে এসএল, আমরা আগে এস বের করেছি, এখন লিভার্ড ফার্মের সাথে এস এর সাথে এল, অর্থাৎ ভ্যালু অফ কমন স্টক ইন লিভার্ড ফার্ম, সেটি হলো ভিএল মাইনাস বন্ড। ভিএল আমরা পেয়ে গেলাম টাকা 30 লাখ, আর বন্ডের পরিমাণ জানি আমরা টাকা 15 লাখ সমান টাকা পেয়ে গেলাম আমরা 15 লক্ষ টাকা। কত টাকা পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থী? 15 লক্ষ টাকা পেয়ে গেছি। এখন আমাদের যেটি বের করতে হবে কে ই এল, কে ই এও প্লাস কে ই ইউ মাইনাস কে ডি ইন্টু 1 মাইনাস ট্যাক্স ইন্টু বি বাই এস ইন্টু 100। শিক্ষার্থী একটু লক্ষ্য করতে হবে কে ইউ মাইনাস কস্ট অফ ইকুইটি অফ আনলিভার্ড ফার্ম মাইনাস কেডি ইন্টু 1 মাইনাস ট্যাক্স, যেহেতু অঙ্কে ট্যাক্স আছে। বি বাই এস হচ্ছে লিভারেজের মাত্রা, বি বাই এস হচ্ছে লিভারেজের মাত্রা। তাহলে কে ইউ তো আমরা জানি, যেটি বের করে রেখেছি আমরা। কত পেয়েছি আমরা প্রিয় শিক্ষার্থী? 15% মানে 0.15 যোগ 0.15। কেডির মান আমরা জানি, অঙ্কে দেওয়া আছে 10% গণিত 1 মাইনাস 0.40 গণিত বি এর মান, বন্ডের মান জানি আমরা 15 লাখ, এস এর মান, এস এল এরও মান আমরা জানি 15 লাখ। এখন যদি এটি করি সেটি হলো, আমরা এইখান থেকে যোগেরটা পরে করে নেব প্রিয় শিক্ষার্থী। 0.15 মাইনাস 0.10 আমরা জানি 0.05 গণিত 0.6, আর 1 দ্বারা গুণ করলে এটি আসবে, অর্থাৎ হলো 0.15 যোগ 0.03 সমান 18% পেয়ে গেলাম আমরা কে ই এল। এখন যদি ওভারঅল কস্ট অফ লিভার ফার্ম করতে পারি তাহলে একেবারে সহজ, কেডি দেওয়া আছে, আমার ট্যাক্স দেওয়া আছে, আমরা বের করে নিতে পারি অতি সহজে। অর্থাৎ হলো আমাদের অঙ্কে যদি আরেকটি যেটি চাচ্ছে সেটি হলো কে ও এল, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অফ লিভার্ড ফার্মের ফর্মুলাটা জানি আমরা। কেডি হলো আমাদের কেডি ইন্টু 1 মাইনাস ট্যাক্স ইন্টু বি বাই এস লিভারেজের মাত্রা প্লাস কে ইউ কে ই এল ইন্টু এস বাই কে ই এল ইন্টু এস বাই ভি, আর এখানে বি বাই ভি। এখন কেডি আমরা জানি 10 গুণিত 1 মাইনাস 0.40 গুণিত বি এর মান জানি 15 লাখ, ভ্যালুর মান জানি আমরা 30 লাখ, প্লাস কেইএল যেটি কেবলমাত্র বের করলাম আমরা 0.18 গণিত এস এর মান জানি আমরা 15 লাখ, ভির মানও জানি আমরা 30 লাখ। এখন যদি আমরা এটার উত্তর বের করি প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যেটি পাই সেটি হলো 0.1 গুণিত 0.6 গুণিত 0.5, এটা পাবো 0.03 প্লাস পরের অংশটুকু যদি করি 0.18 গুণিত 0.5, দ্যাট ইজ 0.09, অর্থাৎ হলো 12% আমরা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল পেয়ে গেছি, যেখানে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল দেওয়া আছে। একটা কথা সবসময় মনে রাখতে হবে, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ইজ লেস দেন অলওয়েজ ইকুইটি ক্যাপিটাল, অর্থাৎ হলো সাধারণ শেয়ারের ব্যয় ঋণের ব্যয়ের চাইতে
কম হয়, কারণ ইন দ্য কেস অফ ট্যাক্স অ্যাপ্লাইড। এরপরে আমরা ইপিএস এন্ড ইবিআইটির একটা অঙ্ক দেখি, আজকের ক্লাসগুলো শেষ করে নিব প্রিয় শিক্ষার্থী। আমরা যদি পরের স্লাইডে যাই, পরের স্লাইডে যদি আমরা একটু যাই, তাহলে একটা অঙ্ক যদি দেখি, প্রবলেম নাম্বার 8। প্রবলেম নাম্বার 8-এ তোমরা একটু বের করো যদি, তাহলে দেখতে পাবা যে দ্য এবিসি লিমিটেড অফ দ্য ফলোয়িং ক্যাপিটাল স্ট্রাকচার, অর্থাৎ এবিসি লিমিটেডের দ্য ফলোয়িং ক্যাপিটাল স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচারগুলো কী কী আছে? আমার ইকুইটি ক্যাপিটাল আছে 15 লাখ, প্রতিটা শেয়ারের মূল্য হলো 100 টাকা। বন্ড ক্যাপিটাল আছে 10 লাখ, তার ইন্টারেস্ট রেট হলো 10%, টোটাল 25 লাখ। কোম্পানি আরও 15 লক্ষ টাকা মূলধন কারবারে বাড়াতে চাই। কীভাবে বাড়াতে চাই? নির্ণয়ের ফর্মুলাগুলো সেখানে আছে। 100% ইকুইটি ক্যাপিটাল আছে, 50% ইকুইটি ক্যাপিটাল অ্যান্ড 50% বন্ড ক্যাপিটাল অ্যান্ড 100% বন্ড ক্যাপিটাল। 3টে অপশান। ইবিআইটি আছে 30% অফ টোটাল ইনভেস্টমেন্ট, কর্পোরেট ট্যাক্স হলো 40%। আমরা এই ইবিআইটি আর ইপিএস শুরুতে যেটা বলেছিলাম, ইপিএস বৃদ্ধি পেলে কোম্পানির টোটাল অ্যাসেট বৃদ্ধি পায়। আমাদের ইবিআইটির ক্ষেত্রে ইপিএস বের করার ক্ষেত্রে 5টি ফর্মুলা ফলো করতে হয়, 5টি কন্টেন্ট লাগে। তার প্রথমে একটি লাগে ইবিআইটি। ইবিআইটি অঙ্কে হয় দেওয়া থাকবে, নাহলে বের করা যাবে। আমরা দেখলাম আগের স্লাইডে, অর্থাৎ হলো অঙ্কের শুরুতে যেটি বলা ছিল, আমার আগের ক্যাপিটাল আছে 25 লাখ, কোম্পানি আরও বাড়াতে চাই কত টাকা? 15 লাখ। তাহলে টোটাল ইনভেস্টমেন্ট হলো 25 লাখ যোগ 15 লাখ সমান 40 লাখ। তার 30% হলো ইবিআইটি সমান টাকা, দ্যাট ইজ ইবিআইটির টাকার পরিমাণ হলো আমার 12 লাখ। ইবিআইটি আমরা বের করে নিয়েছি। এখন এটা গেল আমাদের ওয়ার্কিংস নাম্বার 1। ওয়ার্কিংস 2 এর ক্ষেত্রে আমার যেটি লাগবে, নাম্বার অফ কমন স্টক। আমার অপশান কয়টা দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী? আমরা দেখতেছি অপশান দেওয়া আছে 3টে। অপশান 1 এর ক্ষেত্রে আমার আগের টোটাল ক্যাপিটাল কতটুকু আছে? 15 লাখ কমন স্টক, প্রতিটার মূল্য হলো 100 টাকা, ভাগ করলে আমরা পাই 15,000। প্লাস দ্বিতীয়টা হলো আমাদের অপশান 1-এ দেখে 100% ইকুইটি ক্যাপিটাল, মানে এটাখানেও 15 লাখের 100% 15,000, দ্যাট ইজ অপশান 1-এ আমি পেয়ে গেলাম 30,000 টাকা কমন স্টক, নাম্বার অফ শেয়ার। অপশান বি এর ক্ষেত্রে এই 15,000 থেকে যাবে কমন ফর অল। অপশান বি এর ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, 50% ডেট ক্যাপিটাল অ্যান্ড 50% ইকুইটি ক্যাপিটাল। তাহলে 15 লাখের 50% 7.5 লাখ। 7.5 লাখকে যদি আমি 100 দ্বারা ভাগ করি, তাহলে পাবো 7,500 শেয়ার, দ্যাট ইজ 22,500 শেয়ার। অপশান 3-র ক্ষেত্রে আমার 15,000 আগের থেকেই আছে, প্লাস 100% বন্ড ক্যাপিটাল, মানে এখানে কমন স্টক নেই, দ্যাট ইজ 15,000। ওয়ার্কিংস 2ও কমপ্লিট। ওয়ার্কিংস 3 ক্ষেত্রে যাই আমরা, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। অপশান 1 আমরা শুরুতে যদি যাই প্রিয় শিক্ষার্থী, এখানে বন্ড ক্যাপিটাল আছে 10 লাখ, সুদের হার হলো 10%, দ্যাট ইজ 1 লাখ। কারণ অপশান 1-এ ইকুইটি ক্যাপিটাল, অপশান 2-এ যে এই 1 লাখ প্লাস 50% বলা হচ্ছে, একটু লক্ষ্য করে দেখো, 50% বন্ড ক্যাপিটাল, 15 লাখের 50% 7.5 লাখ। 7.5 লাখ যদি আমরা 10% করি, তাহলে পেয়ে যাব 75,000, দ্যাট ইজ 1,75,000 টাকা। 1,75,000 টাকা। অপশান 3 1 লক্ষ বলা হচ্ছে, পরেরটা 100% হলো আমাদের বন্ড ক্যাপিটাল, অর্থাৎ 15 লাখই বন্ড ক্যাপিটাল। 15 লাখের 10% হলো 1,50,000, দ্যাট ইজ 2,50,000। ওয়ার্কিংস নাম্বার 4 যেটি লাগে ট্যাক্স, অঙ্কে দেওয়া আছে 40%। এই কয়টা উপাদান যদি আমরা পাই, তাহলে ইবিআইটি আর ইপিএস আমরা
ইবিআইটি বের করে নিছি 12 লাখ, তিনটা অপশানের নাম্বার অফ শেয়ার 30,000, 22,500 এবং 15,000 বের করেছি। ইন্টারেস্ট 1 লাখ, 1,75,000 এবং 2,50,000 বের করেছি। ট্যাক্স বের করেছি। এখন আমরা ইপিএসটা বের করে নিই, অর্থাৎ হলো আমরা একটু মেশাই দেবো। এখন ইপিএসটা বের করার জন্য অপশান যেহেতু 3টা, আমরা 3টা কলাম করব। অর্থাৎ অপশান 1, অপশান 2, অপশান 3। ইবিআইটি 12 লক্ষ আমরা বের করেছি, প্রতিটাতেই চলে যাবে 12 লাখ। আমরা জানি ইবিআইটি থেকে প্রথমে বাদ যায় ইন্টারেস্ট, যেটি 1 নাম্বার অপশানে বের করেছিলাম আমরা 1 লাখ, 2 নাম্বারে অপশানে করেছিলাম 1,75,000, 3 নাম্বার অপশানে করেছিলাম 2,50,000। অঙ্কে যেহেতু ট্যাক্স আছে, এর নাম হবে ইবিটি। 12 লাখ থেকে 1 লক্ষ বাদ দিলে 11 লক্ষ, 10,25,000 এবং 9,50,000। লেস ট্যাক্স, অঙ্কে ট্যাক্স দেওয়া আছে 40%। 11 লক্ষের 40% হয় 4 লক্ষ, 4 11 44, 4,40,000। 10 লাখের 40% হয় 4,25,000, 40% হয় 10,000। 4 নং 36, 3,60,000 আর 20, 3,80,000। তারপরে আমরা একটু দেখে নিব 9,50,000-এর 40%, 9,50,000 গুণিত 0.4, 3,80,000। এখন যদি আমরা বাদ দিই 60, 5 আছে কয়ে 11, 6,60,000, 15,000, 6,15,000। 8 আছে কয়ে 15, 7 হাতে 1, 4 আছে কয়ে 9, 5 5,70,000। এটি আমরা পেয়ে গেলাম নেট ইনকাম। অঙ্কে যেহেতু আমাদের প্রিফারেন্স ডিভিডেন্ড নেই, ভাগ হচ্ছে কমন স্টক। নাম্বার 1 শেয়ারের আমরা পেয়েছিলাম 30,000, বিয়ের পেয়েছিলাম 22,000। ওয়ার্কিংস নাম্বার 2 মনে রাখতে হবে, এবং 3-র ক্ষেত্রে আমরা পেয়েছিলাম 15,000। এখন যদি আমরা ভাগ করি তাহলে 6,60,000 ভাগ 30,000 টাকা 22, 6,15,000 ভাগ 22,500, 27.33। অপশন সি এর ক্ষেত্রে 5,70,000 ভাগ 15,000 টাকা 38। এটি হলো আমাদের ইপিএস বের করা। আর আমরা যেটা বের করলাম এতক্ষণ, ক্যালকুলেশন অফ ইপিএস। আমরা বক্তব্যের শুরুতে যে কথাটা বলেছিলাম প্রিয় শিক্ষার্থী, যে কোনো প্রতিষ্ঠানের ইপিএস বৃদ্ধি পাওয়া মানে ওই প্রতিষ্ঠান বেশি লাভবান, মূল্য বৃদ্ধি। অপশান 1-এ ইপিএস 22 টাকা, অপশান বি-এ 27 প্লাস সামথিং এবং 38। তাহলে নিঃসন্দেহে বলতে পারি এখানে ইপিএস কার বেশি? অপশান 3। অর্থাৎ আমাকে ইপিএসের ভিত্তিতে যদি বলা হয় যে অপশান 1 গ্রহণ করব না বি গ্রহণ করব না সি গ্রহণ করব, তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি অপশান সিটাকে গ্রহণ করতে পারবো। সময়ের অভাবে আমরা এর প্রমাণ দেখাতে পারলাম না, ইনডিফারেন্স পয়েন্ট করতে পারলাম না। এই চ্যাপ্টার আমরা শেষ করলাম। আমরা চ্যাপ্টার 1-এ যেমনটি এনআই অ্যাপ্রোচ পর্যন্ত শেষ করেছিলাম, চ্যাপ্টার 2য় লেকচারে আমরা 3 নাম্বার অধ্যায়ের আমরা এনওআই অ্যাপ্রোচ, ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, এমএমআই অ্যাপ্রোচ এবং ইপিএস বের করার মাধ্যমে তোমাদের শেষ করলাম। আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনার মধ্যে থাকো। এই করোনাকালে তোমরা ঘরে বসে যে যার স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনা করো, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।